গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস পারাপা পর্ব ৬ এবং এটি শেষ পর্ব। জানা থাকলে জবাব দিতাম, জবাব জানা নেই। আপনি দেশের বাইরে কখনো গিয়েছেন? জি না। যেতে চান? আমি চুপ করে রইলাম। মিতু বলল, চুপ করে থাকবেন না, এ প্রশ্নের জবাব নিশ্চয়ই আপনার জানা আছে। যদি যেতে চান আমাকে বলুন, আমি আপনাকে সারা পৃথিবী ঘুরিয়ে দেখাবো। মরুভূমি দেখবেন, তুন্দ্রা অঞ্চল দেখবেন। শর্ত কি? কিসের শর্ত? অকারণে নিশ্চয়ই আপনি আমাকে এই সুযোগ দিচ্ছেন না। শর্ত নিশ্চয়ই আছে। সেই শর্তটা কি? আমারও খুব ঘুরতে ইচ্ছে করে। একা একা ঘুরতে ভালো লাগে না। একজন সঙ্গী দরকার। পাহারাদার? পাহারাদার না, সঙ্গী, বন্ধু। আপনাকে আমার পছন্দ হয়েছে। আমার কোনো বন্ধু নেই। বাবার মৃত্যুর পর আমি একা হয়ে যাব। আপনার বাবা মারা যাবেন না। আমি পবিত্র মানুষ খুঁজে পেয়েছি। সে পবিত্র মানুষটিকে? আছে একজন। সে কি রূপা? হ্যাঁ, রূপা। কি করে ধরলেন? ইন্টুইশন ক্ষমতা যে শুধু আপনারই প্রবল তাই না, আমারও প্রবল। তাই তো দেখছি। আপনি একবার বলেছিলেন আপনার এক পরিচিত লোক আছে যে হারানো মানুষের সন্ধান দিতে পারে। হ্যাঁ, বলেছিল। চাঁখার বলে থাকি, করি। তার কাছে আমাকে নিয়ে চলুন তো। এখন যাবেন? হ্যাঁ, এখন যাব। তার ক্ষমতা কি দেখব। যদি সে সত্যি কিছু পারে, তাহলে তাহলে কি? আমার একজন হারানো মানুষ আছে, তাকে খুঁজে পাওয়া যায় কিনা দেখব। চলুন যা। করিম তার ছাপড়ার ঘর থেকে বের হয়ে আনন্দে দাঁত বের করে ফেলল। আরে হিমু ভাইজান, আপনি কেমন আছেন? ভালো আছি। তুই কেমন আছিস? যে ভালো, আপনি দোয়া। ব্যবসাপাতি কেমন হচ্ছে? ব্যবসা নাই বললেই হয়। কন্টেকে একটা কাম করলাম, পুরা হালাইয়া গেছিল। ৫,০০০ টাকা কন্টেক বাইর কইরা দিলাম, এরপরে আর টেকা দেয় না। ১৪ বার গেছি, কোনোবারে দেয় ৫০, কোনোবারে দেয় ২০। শেষে এমন গায়েল দিছি, বলছি হারামির বাচ্চা। চুপ চুপ। সরি, সরি ভাইজান, সরি, মিস্টেক হয়েছে। আপনার সাথে মেয়ে ছেলে আছে, খেয়াল করি নাই। বোর বোরকা পরা খালাম্মা মাফ কইরা দিবে। ছোট লোকের জাত, মুখের ভাষার ঠিক নাই। আমি মিতুর দিকে তাকালাম। বোরকা ফাঁক দিয়ে এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে করিমের দিকে, কিছুই বলছে না। আমি বললাম, একটা মেয়ে হারিয়ে গেছে, পলিন না। তা পেন্সিল বক্সটা আমার কাছে সঙ্গে আছে। মেয়েটা কোথায় আছে বল। বাক্সটা দেন দেখি আমার হাতে। আমি পেন্সিল বক্স তার হাতে দিলাম। বক্স হাতে নিয়েই করিম ফিরিয়ে দিয়ে বিরস গলায় বলল, হারাইছে কই? এই মেয়ে তার মায়ের সাথেই আছে। মেয়ে স্কুলে পড়ে, তার গালে পোড়া দাগ আছে। ভাইজান ঠিক বলছি না? হ্যাঁ, ঠিক বলছ। মিতু বলল, পেন্সিল বক্স হাতে নিয়ে বুঝে ফেললেন যে? কিভাবে? কিভাবে এইটা তো খালাম্মা জানি না। আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা বেইচ্ছা খাই। আর একটা লোক খুঁজে দিতে পারবেন? যে পারবো, অবশ্যই পারবো। তয় খালাম্মা কন্টেকে কাম করবে। টাকা পুরাটা দিবেন অ্যাডভান্স, কাম করতে না পারলে গলায় ইটার মালা দিয়া কানে ধইয়া শহর চক্কর দেওয়া হইবে। করিমের এক কথা। যার খুঁজ চান তার নাম দিবেন, ব্যবহারী জিনিস দিবেন। ছবি থাকলে ছবি দিবেন, বাকি আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আমি আসবো। গাড়িতে উঠতে উঠতে বললাম, লোকটাকে কি আপনার বিশ্বাস হয়েছে? মিতু বলল, আপনার হয়? হ্যাঁ, হয়। এই ক্ষমতা তার আছে। কিভাবে এই ক্ষমতা তার হয়েছে আমি জানি না, তবে হয়েছে। সে আপনার হারানো মানুষ খুঁজে দিবে। তবে? তবে কি?
যে হারিয়ে গেছে তাকে হারিয়ে যেতে দেয় ভালো। হারানো মানুষকে খুঁজে বের করতে নেই। মৃত বোধহয় কাঁদছে। বোরকার মুখ ঢাকা বলে বুঝতে পারছি না, তবে তার শরীর কেঁপে কেঁপে উঠছে। মৃত আমাকে আমার মেজবাড়ির সামনে নামিয়ে দিল, মুখের উপর থেকে বোরকার পর্দা উঠিয়ে বলল, আপনি যদি আমার প্রস্তাবে রাজি থাকেন তাহলে আর হারানো মানুষ খুঁজব না। আপনি কি রাজি? আমি বললাম, না। না কেন? আপনার আকর্ষণী ক্ষমতা প্রবল, রূপার চেয়েও প্রবল। আমাকে এর বাইরে থাকতে হবে। কেন? আমার ওপর এই হলো আদেশ। কার আদেশ? আমার বাবার। তিনি আমার নিয়তি নির্ধারণ করে দিয়েছে। মিতু, আমি যাই। মিতু জবাব দিল না। আপনার নাম কি মুন্সি বদরুদ্দিন তালুকদার? জি। ভালো আছেন? মুন্সি বদরুদ্দিন জবাব দিলেন না, দরজা ধরে দাঁড়িয়ে রইলেন। মনে হচ্ছে আমাকে ভেতরে ঢুকতে দেওয়ার তার কোনো আগ্রহ নেই। আমার সঙ্গে কথাবার্তাও চালাতে যাচ্ছেন না। তালগাছের মতো লম্বা একজন মানুষ, রোগা, ক্লান্ত ক্লান্ত চেহারা। নামের সঙ্গে মুন্সি থাকার কারণে ক্ষীণ সন্দেহ থাকে হয়তো তার দাড়ি আছে। ভদ্রলোকের কোনো দাড়ি নেই। আমি বললাম, আপনার সঙ্গে কথা বলতে পারি? কেন? এমনি কিছুক্ষণ কথা বলবো, কোনো কারণ নেই। জমিজমা সংক্রান্ত কোনো কাজ? না, আমি আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না, কিছুক্ষণ কথা বলে চলে যাব। আপনার ঠিকানা বের করতে আমার খুব কষ্ট হয়েছে। অফিস থেকে মালিবাগের একটা ঠিকানা দিয়েছিল, দেখা গেল ঠিকানা ভুল। শুধু শুধু আমার সঙ্গে আপনি কেন কথা বলতে চান? শুনেছি আপনি ঘুষ খান না, কাজেই আপনার সঙ্গে দেখা করার আগ্রহ বোধ করছি। ঘুষ তো অনেকেই খায় না। তাও ঠিক, সবার নাম ঠিকানা জানি না, জানলে সবার সঙ্গে দেখা করতাম। কেন? বারবার কেন কেন জিজ্ঞেস করবেন না তো ভাই, একটু বসতে দিই। আমার মেয়ে খুব অসুস্থ, আপনি আরেকদিন আসুন। তার কি অসুখ? বুকে ব্যথা। আজই বুকে ব্যথা না অনেক দিনের রোগ? অনেক দিনের অসুখ। আমি শারীরিক ব্যথা কমাতে পারি, মেয়েটার কাছে আমাকে নিয়ে চলে। মুন্সি বদরুদ্দিনের মুখের মাংসপেশি সামান্যতম শিথিল হল না। বোঝাই যাচ্ছে এ কঠিন লোক। দরজা ধরে দাঁড়িয়ে আছে যে দাঁড়িয়েই আছে। এক মুহূর্তের জন্যও দরজা থেকে হাত সরান দি। আমি হাল ছেড়ে দিয়ে বললাম, আচ্ছা ভাই যাই, আরেকদিন আসবো। সিঁড়িতে প্রায় নেমে গেছি, তখন বদরুদ্দিন ডাকলে, আসুন। আমি ঘরে ঢুকলাম। একজন সৎ মানুষের বসার ঘর যেমন হওয়া উচিত, ঘরটি তেমন। এক কোনায় কয়েকটি কাঠের চেয়ার, অন্য কোনায় বড় চৌকি। অসুস্থ মেয়েটি এই চৌকিতেই শুয়ে আছে, 14-15 বছর বয়স। মায়া মায়া মুখ, হাত পা এলিয়ে শুয়ে আছে। তার শ্বাসকষ্ট হচ্ছে, ব্যথায় ঠোঁট নীল। এই অবস্থাতেও সে আমাকে আগ্রহ নিয়ে দেখছে। আমি হাসলাম, সেও হাসার চেষ্টা করল। আমি সহজ গলায় বললাম, মেয়েটির মা কোথায়? দেশের বাড়িতে, বেতন যা পাই তাতে ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকা যায় না। আমি একটা ঘর সাবলেট নিয়ে একা থাকি। এই মেয়েটি কি আপনার সঙ্গে থাকে? একে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলাম। চিকিৎসা হচ্ছে? বদরুদ্দিন চুপ করে রইলেন। আমি বললাম, আপনার মেয়ের নাম কি? ওর নাম কুসুম। আমি বসে আছি একটা চেয়ারে, বদরুদ্দিনের হাতে একটা গ্লাস এবং চামচ। গ্লাসে সম্ভবত শরবত জাতীয় কিছু আছে। তিনি চামচে করে মেয়ের মুখে শরবত দেওয়ার চেষ্টা করছেন। মেয়েটি শরবত খাচ্ছে না। আমি বললাম, ভাই শুনুন, আপনার মেয়েটার মনে হয় খুব কষ্ট হচ্ছে। আমার সঙ্গে গাড়ি আছে, চলুন মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাই। না। না কেন? আমি কারোর দয়া নেই না ভাই। দয়া বলছুন কেন? বলুন সাহায্য। আমি কারোর সাহায্যও নেই না। শুনুন ভাই, এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সাহায্য নিতে হয় এবং সাহায্য করতে হয়। গিভ অ্যান্ড পে। আমি আপনাকে চিনি না, জানি না, কেন আপনি আমাকে খামাখা বিরক্ত করছেন? মেয়েটা কষ্ট পাচ্ছে, আপনি তার কষ্ট কমাবার চেষ্টা করবেন না?
আমি আমার সাধ্যমতো করেছি, যেটা আমার সাধ্যের বাইরে সেটা আমি করব না। বদরুদ্দিন সাহেব, সততা একসময় রোগের মতো হয়ে দাঁড়ায়। সবসময় দেখা যায় সৎ মানুষেরা ভয়ানক অহংকারী হয়। এরা নিজেদেরকেই শুধু মানুষ মনে করে, অন্যদেরকে না। আপনি নিজে যেমন কারো সাহায্য নেন না, আমি নিশ্চিত আপনি কাউকে সাহায্যও করেন না। করেছেন কাউকে কোনো সাহায্য? আমি আমার নিজের মতো থাকি। নিজের মতো থাকার জন্য তো আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। আপনি কে? আমার নাম হিমু। বাইরে ঠান্ডা আছে, মেয়েটাকে একটা গরম কাপড় করা। আমরা তাকে ভালো কোনো ক্লিনিকে নিয়ে যাব। আবার যদি না বলেন, ৩ তলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। অসুস্থ মেয়েটি তার বাবাকে চমকে দিয়ে খিলখিল করে হেসে উঠল। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, কুসুম, তুমি কি আমার সঙ্গে হাসপাতালে যাবে? হুম। তোমার ব্যথা কি একটু কমেছে? হ্যাঁ। আপনি কে? আমার নাম হিমু। ভালো নাম হিমালয়। মেয়েটি আবার হেসে উঠল। মনে হচ্ছে সে অতি অল্পতেই হেসে ফেলে। বদরুদ্দিন গম্ভীর গলায় বললেন, হাসপাতালে কুসুমকে নিয়ে লাভ হবে না। ওর একটা অপারেশন দরকার। ডাক্তাররা বলেছেন এই অপারেশন এখানে হয় না, আগে কখনো হয়নি। আগে কখনো হয়নি বলে যে কোনোদিন হবে না তা তো না, এবার হবে। মেয়েটার গরম কাপড় নেই? বদরুদ্দিন লাল রঙের একটা সোয়েটার বের করে আনলে। মেয়েটা আনন্দিত মুখে চুল আঁচড়াচ্ছে। মনে হচ্ছে সে কোথাও বেড়াতে যাবার প্রস্তুতি নিচ্ছে। তাকে একটা ক্লিনিকে ভর্তি করিয়ে দিলাম। বড় ক্লিনিক বলেই বোধহয় শুধু টাকার খেলা। ভর্তি করবার সময়ই 7 দিনের অ্যাডভান্স দিতে হয়। এর সঙ্গে ডাক্তার এবং ওষুধের বিল বাবদ ১,৫০০ টাকা। পকেটে আছে ২০ টাকার নোট। একটা ৫ টাকার নোট। দ্রুত টাকার জোগাড় করতে হবে। জরুরি সময়ে একমাত্র ভরসা হচ্ছে রূপা। টেলিফোনে তাকে পাওয়া গেলে হয়। ক্লিনিকের রিসেপশন থেকে টেলিফোন করতে হলেও অ্যাডভান্স টাকা দিতে হয়। শহরের ভেতর প্রতিকল ৫ টাকা। মানুষের রোগ নিয়ে ব্যবসা কত প্রকার ও কি তা ক্লিনিকওয়ালাদের মতো ভালো কেউ জানে না। হ্যালো রূপা। হুম। কুকুরছানাটা যে পাঠিয়েছিলাম সে কেমন আছে? ভালো আছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু নেরি কুকুর না, বিদেশি কুকুর, পুডল। শুনে আনন্দিত হলাম। এখন তুমি দয়া করে একটা কাজ করো, কুকুরের দাম বাবদ ৪,০০০ টাকা পাঠিয়ে দাও। আমি লোক পাঠাচ্ছি। লোক পাঠাতে হবে না, তুমি কোথায় আছো বলো, আমি নিজেই টাকা নিয়ে আসছি। অনেকদিন তোমাকে দেখি না। আমি ক্লিনিকের নাম বললাম। রূপা টেলিফোন নামিয়ে রাখল। রূপার এখানে আসতে আসতে ৮ ঘন্টার মতো লাগবে। এই ফাঁকে আমি সটকে পড়ব। রূপার সঙ্গে দেখা করতে চাই না। কুসুমের জায়গা হয়েছে রুম নাম্বার ৮-এ। বেশ বড় রুম, টিভি পর্যন্ত আছে। কুসুম তার শরীরের তীব্র ব্যথা অগ্রাহ্য করে তার কেবিনের সাজসজ্জা দেখছে। তার চোখে গভীর বিস্ময়। ডাক্তার সাহেব ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়েছেন। ডাক্তার সাহেবের মুখ শুকনো। মনে হচ্ছে তিনি ইচ্ছার বিরুদ্ধে ইঞ্জেকশনটা দিলেন। আমি বললাম, রোগী কেমন দেখলেন ডাক্তার সাহেব? তিনি রসকসহীনভাবে গলায় বললেন, বাইরে আসুন, বলছি। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। ডাক্তার সাহেব ক্লান্ত গলায় বললেন, আপনারা লস্ট কেস নিয়ে এসেছে। এই মেয়ের বাঁচার কোনো আশা নেই। এর হার্ট পুরোপুরি ড্যামেজ। মেয়েটা কিভাবে বেঁচে আছে সেটাও এক রহস্য। আমি হাই তুলতে তুলতে বললাম, জগৎটাই রহস্যময় ডাক্তার সাহেব। তবে আপনাকে একটা উপদেশ দেই, লস্ট কেস ধরে নিয়ে কোনো রোগীর চিকিৎসা করবেন না। চিকিৎসকরা চিকিৎসা শুরু করবেন গেইন কেস ধরে, লস্ট কেস ধরে না। ভেবেছিলাম আমার কথায় ডাক্তার রাগ করবেন। তিনি রাগ করলেন না। চিন্তিত মুখে আবার মেয়েটির কাছে ফিরে গেলেন। আমি মোটামুটি নিশ্চিত বোধ করছি এই মেয়েটিকে নিয়ে চিন্তার কিছু নেই। রূপা চলে আসছে। যা করার সেই করবে। টাকা না দিয়ে ক্লিনিক ছেড়ে চলে যাচ্ছি, এটা ক্লিনিকের লোকজন পছন্দ করছে না। একজন এসে টাকা দিবে এই সত্য বিশ্বাস করতেও তারা প্রস্তুত নয়।
ম্যানেজার জাতীয় এক ভদ্রলোক বললেন, আপনি বসুন না রে ভাই, চা পানি খান, উনি আসলে চলে যাবে। আমি বললাম, আমার কথার উপর ভরসা হচ্ছে না? ছি ছি, কি যে বলেন, ভরসা হবে না কেন? জামিন হিসেবে একজন রোগী তো আছেই, টাকা পয়সা নিয়ে আপনাদের সঙ্গে ঝামেলা হলে ইঞ্জেকশন দিয়ে রোগী মেরে ফেলবে, গেল ফুরিয়ে, মামলা ডিসমিস। আপনি অমানুষের মতো কথা বলছেন, আপনি তো একজন ক্রিমিনাল। ঠিক বলেছেন, এখন দয়া করে অনুমতি দিন, আমাকে মুন্সিগঞ্জ যেতে হবে। মুন্সিগঞ্জের ওসি সাহেবের কাছে ধরা দিতে হবে। যেতে পারি? কেউ জবাব দিল না। হাসপাতালের গেটের কাছে মুন্সি বদরুদ্দিন দাঁড়িয়ে। তিনি আমাকে দেখলেন, কিছু বললেন না, মুখ ফিরিয়ে নিলেন। মনে হচ্ছে তিনি আমাকে পছন্দ করছেন না। মোহাম্মদ রজব খন্দকার থানায় ছিলেন না। থানার ভিতরেই তার কোয়ার্টার, গেলাম কোয়ার্টারে। আশঙ্কা ছিল তিনি আমাকে চিনতে পারবেন না। অল্প কিছুক্ষণের পরিচয়, না পারারই কথা। পুলিশের স্মৃতিশক্তি দুর্বল হয়, কিন্তু তিনি আমাকে চিনলেন। আনন্দিত গলায় বললেন, আরে, দ্য গ্রেট হেমুবাবু, চিনতে পেরেছেন? চিনব না মানে? মাথা কামিয়ে গর্ত বানিয়ে বসেছিলেন, আমি ধরে নিয়ে এলাম। এরপরও চিনব না? এখন করছেন কি? কিছু না। হর্নটন চালিয়ে যাচ্ছেন? শহর জুড়ে হাঁটাহাঁটির বদ অভ্যাস আছে এখনো? কয়েকদিন হলো হাঁটছি না, গাড়ি করে ঘুরছি। গাড়ি? গাড়ি কোথায় পেলে? চোরাই মাল? চোরাই মাল না, অবশ্যই চোরাই মাল। ঢাকা শহরের যত গাড়ি আছে সব ব্ল্যাক মানির গাড়ি। তারপর বলুন হিমু সাহেব, আমার কাছে কি জন্য? আপনি কেমন আছেন দেখতে এসেছি স্যার। ভালো আছি, সুখে আছি, মিরপুরে জমি কিনেছি। ঘুষ খাওয়া ধরেছেন? অবশ্যই ধরেছি, সকাল বিকাল সন্ধ্যা 3 বেলা খাচ্ছি। কি ঠিক করেছি জানেন? আগামী 5 বছর খাবো, তারপর তওবা করব, ব্যাস। আর না, বাকি জীবন আল্লাহ খোদার নাম নিয়ে পার করে দিব। 5 বছরের অপরাধ তিনি ক্ষমা করবেন, কারণ তিনি হচ্ছেন রহমানুর রাহিম। কত কঠিন অপরাধ ক্ষমা করে দেন, ঘুষ তো সে তুলনায় কিছুই না। স্যার, আপনার কাছে কলম আছে? কলম কি জন্য? পবিত্র মানুষদের একটা লিস্ট করেছিলাম, সেখানে আপনার নাম ছিল, নামটা কেটে দিব। পবিত্র মানুষের লিস্ট? হুম। নতুন কোনো পাগলামি? হুম। গুড, ভেরি গুড। দুই একটা পাগল ছাগল সংসারে না থাকলে ভালো লাগে না। হিমুবাবু। জি স্যার। রাতে আমার সঙ্গে খাওয়া দাওয়া করবেন। একজন একটা রুই মাছ দিয়ে গেছে, 8 কেজি ওজন, নদীর ফ্রেশ মাছ। পোলায়ের চালের ভাত করতে বলেছি, পোলায়ের চালের ভাত, কাগজি লেবু এবং মাছের পেটি। দেখি কত মাছ খেতে পারে। মাছ খেতে পারেন তো? জি স্যার, পারি। কারণ সত্যি করে বলুন, আসলেই কি পবিত্র মানুষের লিস্ট আছে? আছে। মুন্সিগঞ্জ থেকে এসেছেন আমার ব্যাপারে খোঁজখবর করার জন্য? জি। হিমু সাহেব, পবিত্র মানুষের ব্যাপারটা মাথা থেকে ছেড়ে ফেলো, এটা পাবেন না। আমি একজন পবিত্র মানুষকে জানতাম, আমার পিতা। অতি পবিত্র। স্কুল শিক্ষক ছিলেন, মধুর ব্যবহার। মানুষের দুঃখ কষ্ট দেখলে স্থির থাকতে পারতেন না। লোকে তাকে দেখলে বলতো দিনটা ভালো যায়। সেই লোক কি করতো জানেন? তার কাজ ছিল কাজের মেয়েদের প্রেগনেন্ট করে ফেলা। 4টা কাজের মেয়ে আমাদের বাসায় পরপর প্রেগনেন্ট হয়েছে। আমার মা এদের টাকা পয়সা দিয়ে গ্রামে পার করে দিতে, আর শুধু কাঁদতে। বুঝলেন হিমু সাহেব, পবিত্র মানুষ না হয়ে সাধারণ মানুষ হওয়া ভালো। রাতে ওসি সাহেবের বাসায় খেতে গেলাম, শাক, ডাল আর ডিমের তরকারি। অবাক হয়ে বললাম, রুই মাছের পেটি কোথায়? 8 কেজি রুই? ওসি সাহেব হাসতে হাসতে বললেন, রুই মাছের পেটি কোথায় পাবো? বেতন যা পাই তা দিয়ে 8 কেজি রুই একটাই কেনা যাব। শুধু রুই মাছ কিনলে হবে? রুই মাছের কথা বললেন যে? একজন রুই মাছ দিতে এসেছিল, হাত কচলে কচলে বলল, স্যার, 8 কেজি ওজন। তখন হারামজাদাকে 8 বার কান ধরে উঠবোস করিয়ে বিদায় করেছি। মিরপুরে জমি কিনেছেন? কিনেছি। মা মারা গেছেন, মার জন্য কবরের জায়গা কিনেছি।
আপনি তাহলে বদলাননি ওসি সাহেব। বদলাবো কেন? আমি কি গুইসাপ যে ক্ষণে ক্ষণে রং বদলাবো? আমি হলাম গিয়ে মানুষ। খেতে পারছেন হিমু? জি স্যার, পারছি। খেতে খুব ভালো হয়েছে। আপনার ভাবিকে একটু বলুন গেস্টদের সে ভালো মন্দ খাওয়াতে পারে না, তার মনটা থাকে খারাপ। কই গো, শুনে যাও। ঘোমটা দেওয়া একজন মহিলা জড়সড় হয়ে দরজার পাশে দাঁড়ালেন। ওসি সাহেব বললেন, ললিতা, এ হলো গিয়ে হিমু, ডেঞ্জারাস ছেলে। একে জেলে হাজতে রেখে দেওয়া উচিত। একে সভ্য সমাজে চলাফেরা করতে দেওয়া উচিত না। যাই হোক, এ বলেছে তোমার রান্না ভালো হয়েছে। ললিতা স্বামীর কথার উত্তরে ফিসফিস করে কি যেন বলল। ওসি সাহেব হো হো করে হাসতে হাসতে বললেন, খবরদার এইসব কথা বলবে না। এইসব কথা শুনলে সে আবার ফট করে তোমার নাম পবিত্র মানুষদের লিস্টে তুলে ফেলবে। এ ভয়ঙ্কর ছেলে। লিস্টে নাম উঠে গেলে ভয়ঙ্কর বিপদে পড়বে। হা 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 হা। মুন্সিগঞ্জ থেকে ফেরার সময় ওসি সাহেব ১ ডজন কলা কিনে দিলেন। মুন্সিগঞ্জের কলা নাকি বিখ্যাত। আমি স্বামী স্ত্রী দুজনেরই পা ছুঁয়ে সালাম করলাম। পবিত্র মানুষের স্পর্শ করলেও পুণ্য। ওসি সাহেব আমাকে জড়িয়ে ধরলেন। স্ত্রীকে হাসতে হাসতে বললে, এই পাগলটাকে একদিন রুই মাছ খাওয়াতে হবে। বড় খালা সাধারণত ১০টা বাজার আগেই ঘুমিয়ে পড়েন। এখন 11:30 বাজে। এত রাত পর্যন্ত তিনি কখনোই জাগেন না, আজ জেগেছিলেন। কলিং বেল বাজতেই নিজে দরজা খুললেন। আমি বললাম, তুমি দোতলা থেকে নামলে কেন? আর লোকজন কোথায়? বড় খালা কাঁদো কাঁদো গলায় বললেন, তোর খালুজান সেই যে গিয়েছে, আর ফিরেনি। 4 দিন হয়ে গেছে, টেলিফোন করেনি, অফিসেও যায়নি। অফিসে যাবে কেন? সেখানে তো শুনেছি চাকরি নেই। চাকরি যাওয়া এত সোজা? ওকে ছাড়া অফিস চলবে? ও একা যত কাজ করে, অফিসের পুরো স্টাফও তা করে না। তবু অফিসে বসে মদ্যপান? অফিসে চা খেলে দোষ হয় না, আর একটু একটু খেলে দোষ হয়ে গেল। একটু একটু না খালা, গ্যালন গ্যালন। চুপ কর। বড় খালার মুখ কাদো কাদো, মনে হয় কেঁদেছিলেন। তার পরিবর্তন বিস্ময়কর। আমি বললাম, খালুজান ছাড়াও তো ঘরে লোক ছিল, তারা কোথায়? কাজের লোকজনের কথা বলছিস? সব বিদায় করে দিয়েছি, অসহ্য হয়েছে। এখন একা থাকো? কি বোকার মতো কথা বলছিস? ধোকা আমি পাবো কোথায়? রাতে ভয় লাগে না এত বড় বাড়িতে একা একা থাকো? ভয় তো লাগবেই, ভয়ের জন্যই তো জেগেছিলাম। 2টো সিডাক্সিন খেয়েছি, তারপরও ঘুম আসছে না। আরো 2টো খাও। আজকাল সিডাক্সনেরও ভেজাল। দুপুরে ঘুম আসার বদলে ঘুম চলে যায়। রাত দুপুরে ফাজলামি করিস না তো। ফাজলামি করছি না খালা, আমি সিরিয়াস। আমার মনে হয় না একা একা তোমার এত বড় বাড়িতে থাকা উচিত। শেষে ভুট্টোত কিছু একটা দেখে বাথরুমের দাঁত কপাটি লেগে পড়ে থাকবে। খালা, তুমি বরং কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যাও, বাড়িতে বিরাট তালা লাগিয়ে যা। আমি অন্যের বাসায় গিয়ে উঠি, আর তার খালু ফিরে এসে দেখুক বাড়িতে কেউ নেই, তালা ঝুলছে। আজগুবি উপদেশ তোকে দিতে কে বলেছে? তাহলে বরং এখানেই থাকো এবং একা একা থাকো। একা একা থাকা অভ্যাস সবারও দরকার আছে। খালুজান তোমার থেকে 10 বছরের বড়। সবকিছু স্বাভাবিকভাবে চললে তিনি বিদায় হবেন তোমার 10 বছর আগে। খুব কম করে হলেও তোমাকে 10 বছর থাকতে হবে একা একা। মেয়েরা আবার শুনেছি পুরুষদের চেয়ে বেশি দিন বাঁচে। এমনিতে নাকি শারীরিকভাবে দুর্বল, বাঁচার সময় আবার বেশি দিন বাঁচছে। কোনো মানে হয়? তুই ক্রমাগত আজে বাজে কথা বলে যাচ্ছিস কেন? চলে যাব? চলে যা। আর ধরো হঠাৎ যদি পথে ঘাটে খালুজনের সঙ্গে দেখা পেয়ে যাই, তাহলে কি করব? ধরে নিয়ে আসব? আমি তো পথে পথেই ঘুরি। আমার জন্য দেখা পাওয়াটা সহজ। কাউকে আনতে হবে না, নিজে থেকে এলে আসবে, না এলে নাই। তাহলে আমি বিদায় হই খালা, তুমি দরজা টরজা লাগিয়ে বসে থাকো। রাতে কিছু খেয়েছিস? খেয়েছি।
শুধু মুখে যাবি কেন? হালুয়া খেয়ে যা। হালুয়া আমি খাই না। ভালো হালুয়া পেঁপের হালুয়া। পেঁপের আবার হালুয়া হয় নাকি? হয়, খেতে মোরব্বার মতো লাগে। তোর খালুজান খুব পছন্দ করে খায়। তুমি কি এখন রাত জেগে জেগে খালুজানের সব পছন্দের খাবার বানাও নাকি? গাধার মতো কথা বলবি না। ঘরে পেঁপে ছিল, নষ্ট হচ্ছিল। হালুয়া বানিয়ে রেখে দিয়েছি। খাবি? এনে দেই পিরিচে করে। হুম। তুমি বরং পলিথিন ব্যাগে করে খানিকটা দিয়ে দাও, মাঝরাতে খিদে পেলে তখন খেয়ে নিব। বড় খালা আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলেন। আমি বললাম, তোমার যদি একা থাকতে ভয় লাগে তাহলে মুখ ফুটে বলো, আমি থেকে যাব। কাউকে থাকতে হবে না। আর তুই ঠিকই বলেছিস, একা একা থাকার অভ্যাস তো করতেই হবে। যাই খালা। যা। আর শোন, তুই তো পথে পথেই ঘুরিস, একটু চোখ কান খোলা রাখিস। তোর খালুজনকে দেখলে অ্যারেস্ট করে নিয়ে আসবো। নিয়ে আসতে হবে না, লুকিয়ে লুকিয়ে পেছন পেছন যাবি, কোথায় থাকে জেনে আসবি, তারপর আমি গিয়ে ধরবো। এটা মন্দ না, খালা যাই। যা। ভালো কথা, তুই নাকি পবিত্র মানুষ খুঁজে বেড়াচ্ছিস। কে বলল? কে বলেছে খেয়াল নেই। তুই নাকি একটা লিস্ট বানিয়েছিস। হুম। কি করবি পবিত্র মানুষ দিয়ে? চিড়িয়াখানায় রাখা যায় কিনা সেই চেষ্টা করব। পবিত্র মানুষ বলতে গেলে রিয়ার স্পেসিস হয়ে গেছে, দুর্লভ প্রাণী, চীনের পান্ডার মতো। সব সময় সবার সাথে রসিকতা করিস না তো হিমু। মা খালাদের সঙ্গে রসিকতা করা যায় না। আর করব না। পবিত্র মানুষ পেয়েছিস খুঁজে? একটা প্রিমিনারি লিস্ট তৈরি করেছি, এর মধ্যে বাছাই হচ্ছে। সেমিফাইনাল চলে এসেছে। বড় খালা লজ্জিত ভঙ্গিতে বললেন, তোর খালুজানের নাম কি লিস্টিতে আছে? আমি বিস্মিত হয়ে বললাম, তুমি কি চাও তার নাম লিস্টিতে থাকুক? হ। একজন স্ত্রীর পক্ষেই সম্ভব তার স্বামীকে পুরোপুরি জানা। আমি তাকে যতটুকু জানি তার নাম থাকা উচিত। হাসছিস কেন? বড় খালুর নাম লিস্টিতে আছে, এবং আশ্চর্যের ব্যাপার কি জানো, তোমার নামও লিস্টিতে আছে। সত্যি বলছিস? কাগজটা পকেটে আছে, দেখতে চাও? না, তোর কথায় বিশ্বাস করেছি। এত বড় সম্মান আমাকে এর আগে কেউ দেয়নি হিমু। বড় খালা চোখ মুছতে লাগলেন। মেসে ফিরে এসেছি, আমি শুয়েছি মেঝেতে পাটি পেরে। খালুজান খাটে বসে অন্ধকারে পেঁপের হালুয়া খাচ্ছেন। আজ একটু শীত পড়েছে, পাটিতে শুয়ে থাকতে শীত শীত লাগছে। হিমালয়ের গুহায় সাধু সন্ন্যাসীরা নিংটি পরে কিভাবে থাকেন কে জানায়। টেকনিকটা তাদের কাছ থেকে শিখে এসে আমাদের দেশের ফুটপাতের মানুষগুলোকে শিখিয়ে দিতে পারলে কাজ হতো। তারা পৌষ মাসে নিদারুণ শীত হাসি মুখে পার করে দিতে পারত। খাটের উপর থেকে বড় খালু ডাকলেন, হিমু। আমি কিছু বললাম না, তবে নড়াচড়া করলাম যাতে তিনি বুঝতে পারেন আমি জেগে আছি। পেঁপের হালুয়াটা তো অসাধারণ হয়েছে রে, চেখে দেখবি? না, জিনিসটা পুষ্টিকর, পেটের জন্যও ভালো। আমার পেট ঠিকই আছে, আপনি খান, পেট ঠিক করুন। তোর বড় খালার অবস্থা কি দেখলি? আমার জন্য খুব ব্যস্ত? না। সে কি কিছুই বলেনি? না, মুখে না বললেও মনে মনে খুব ব্যস্ত। পেঁপের হালুয়া টালুয়া বানাচ্ছে দেখছিস না? পেঁপে পচে পেঁপে পচে যাচ্ছিল, হালুয়া বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। ওইসব তুই বুঝবি না, বিয়ে করিসনি তো, বুঝবি কিভাবে? আমি তো বলতে গেলে একটা থার্ড ক্লাস লোক, সেই জন্য সে আমার জন্য তার এত টাচ। ঘুমান খালুজান। শুনছি। তারপর তোর খালা খোঁজ খবর করে এদের বিয়ে দিয়ে দেয়, প্রচুর খরচাপাতি করে। ছেলে পায় কোথায়? জোগাড় করে, টাকা দিয়ে কিনে নেয় বলতে পারিস। কাউকে রিক্সা কিনে দেয়, কাউকে পান বিড়ির দোকান দিয়ে দেয়, কাউকে চাকরি দিয়ে দেয়। এই পর্যন্ত 8টা মেয়ে পার করেছে। এই ব্যাপারটা তো জানতাম না। বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না রে হিমু, কিছুই বোঝা যায় না। ডাবের শক্ত খোসা দেখে কে বলবে ভিতরে টলটলে পানি। তুই এক কাজ কর তো রে হিমু, তোর এই লিস্টিতে তোর খালার নামটাও তুলে দে। আচ্ছা দেব, আপনি ঘুমান।
ঘুম আসছে না রে। বলো, বড় খালার কাছে যেতে চান? তুই কি মনে করিস যাব? তুই যা বলবি তাই করব। তাহলে ঘুমিয়ে পড়ো। একটু আগে না বললাম ঘুম আসছে না? তাহলে উঠে গায়ে শার্ট দিন, চলুন দিয়ে আসি। আমাকে দেখে রাত দুপুরে আবার হইচই শুরু করে কিনা। আল্লাহ যা মেজাজ দিয়েছেন এই মহিলাকে। ভয় লাগলে থাক, দিনের বেলাও যাওয়া যাবে। বড় খালু উঠে বাতি জ্বালালেন, শার্ট গায়ে দিলেন। আনন্দিত গলায় বললেন, রাত তো তেমন বেশি হয়নি, তাছাড়া চাঁদনি বছর রাত। বড় খালুকে বাড়িতে পৌঁছে দিয়ে মনে হলো এখন আর নিজের ঘরে ফিরে যাওয়ার কোনো মানে হয় না, বরং মুন্সি বদরুদ্দিনের মেয়েটাকে দেখে আসা যা। তার ব্যবস্থা কি হয়েছে জেনে আসি। রূপার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে না, সে এতক্ষণ বসে থাকবে না। ক্লিনিকের গেটের কাছে আমার ড্রাইভার শামসু চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছে। তারা এতক্ষণ এখানে থাকার কথা না, রাত 11টার পর তার ছুটি হয়ে যায়। সে চলে যায় ইয়াহুব আলী সাহেবের বাড়ি। শামসু আমাকে দেখে ছুটে এলো, মনে হচ্ছে সে আকাশের চাঁদ হাতে পেয়েছে। কি ব্যাপার শামসু, বাড়ি যাওনি? গিয়েছিলাম স্যার, আপনার জন্য আসছি। বলো কি ব্যাপার? বাড়িতে গিয়া দেখি বড় স্যারের অবস্থা খুব খারাপ। ডাক্তাররা রক্ত দিবেন, কিন্তু স্যার আপনার আনার রক্ত ছাড়া কোনো রক্ত নিবেন না। আপনাকে স্যার সবাই পাগলের মতো খুঁজতাছে। তাই নাকি? যে স্যার, ম্যানেজার সাহেব আপনার মেসে বসে আছেন। স্যার দেরি করবেন না, এক্ষণ চলেন। এত ব্যস্ত হলে তো হবে না শামসু। খালি হাতে উপস্থিত হয়ে লাভ নেই, রক্ত নিয়ে উপস্থিত হতে হবে। আমি রক্তের ব্যবস্থা করি। যা করার একটু তাড়াতাড়ি করেন স্যার। আমি ক্লিনিকে ঢুকলাম, লবিতে রূপা বসে আছে। শুধু একটিমাত্র মেয়ের কারণে পুরো লবি আলো হয়ে আছে। মানুষের শরীর হলো তার মনের আয়না। একজন পবিত্র মানুষের পবিত্রতা তার শরীরে অবশ্যই পড়বে। সে হবে আলোর মতো। আলো যেমন চারপাশকে আলোকিত করে, একজন পবিত্র মানুষও তার চারপাশের মানুষদের আলোকিত করে তুলবে। রূপা। রূপা চমকে তাকালো। আমি হালকা গলায় বললাম, তুমি এখনো ক্লিনিকে? ব্যাপার কি? রূপা বিরক্ত মুখে বলল, তুমি যে কি ঝামেলা তৈরি করো, বসে না থেকে আমি করব কি? মেয়েটার তো অবস্থা খুব খারাপ। আমি এসে দেখি এখন মারা যায়, তখন মারা যায়। অক্সিজেন দেওয়া হচ্ছে, এত বড় ক্লিনিক কিন্তু কোনো স্পেশালিস্ট ডাক্তার নেই, কিছু নেই। তুমি ডাক্তার জোগাড় করতে লেগে গেলে। এছাড়া কি করব? জোগাড় হয়েছে। হয়েছে। ডাক্তার একটা বোর্ডের মতো করেছেন, বোর্ড মিটিং বসিয়েছেন। মেয়েটাকে মনে হয় দেশের বাইরে নিতে হবে। আমি হাসলাম। রূপা রাগি গলায় বলল, হাসছ কেন? আচ্ছা যাও, আর হাসব না। আজ যে পূর্ণিমা সেটা জানো? না, জানি না। অমাবস্যা পূর্ণিমার হিসাব আমি রাখি না। পূর্ণিমায় তোমার সঙ্গে জয়দেবপুরের বাড়িতে যাবার কথা ছিল, ভুলে গেছ? হ্যাঁ, ভুলে গেছি। তোমার কোনো কথায় আমি কোনো গুরুত্ব দিই না। রাগ করলে? না, রাগ করিনি। তুমি কি সত্যি জয়দেবপুর যেতে চাও? হুম। না, স্পষ্ট করে বলো। যেতে চাই। মেয়েটাকে মরণের মুখোমুখি ফেলে তোমার সঙ্গে জ্যোৎস্না দেখতে যাব? হ্যাঁ, কারণ তুমি এখানে থেকে কিছু করতে পারবে না, তুমি ডাক্তার না। তুমি যা করার করেছ। তার চেয়েও বড় কথা, মেয়েটা বেঁচে যাবে। তোমার সে বিখ্যাত ইনটিউশন বলছে মেয়েটা বেঁচে যাবে? হ্যাঁ। নিজেকে তুমি কি ভাবো, মহাপুরুষ? আমি হাসলাম। রূপা ভ্রু কুঁচকে বলল, তোমার বিখ্যাত ইনটিউশন আর কি বলছে? আর বিখ্যাত ইনটিউশন বলছে আমরা সঙ্গে আজ তুমি আমার সঙ্গে আজ জ্যোৎস্না দেখতে যাবে। চলো, দেরি করা ঠিক হবে না। আমাকে বাসা হয়ে যেতে হবে। বাসায় বলতে হবে কাপড় বদলাতে হবে। তোমার সঙ্গে যাচ্ছি, একটা সুন্দর কাপড় পরবো না? যা তুমি পরে আছো তার চেয়ে সুন্দর আর কোনো পোশাক এ পৃথিবীতে তৈরি হয়নি। তাছাড়া পথে আমরা কিছুক্ষণের জন্য থামব। রূপা বিস্মিত হয়ে বলল, পথে থামবো মানে? পথে কোথায় থামবো? মিনিট 10-এর জন্য থামব।
তুমি তাহলে সত্যি সত্যি যাচ্ছ আমার সঙ্গে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। রূপা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মনে হচ্ছে সে কেঁদে ফেলেছে। ইয়াকুব সাহেবের অবস্থা শোচনীয়। তার চোখ বন্ধ, হাত থরথর করে কাঁপছে, ঠোঁটে ফেনা জমছে। একজন নার্স ভেজা রুমাল দিয়ে ঠোঁট মুছিয়ে দিচ্ছে। নার্স মেয়েটি খুব ভয় পেয়েছে, তবে যে দুজন ডাক্তার ওনার দুপাশে দাঁড়িয়ে তারা শান্ত। তাদের চোখে মুখে উদ্বেগের কোনো ছাপ নেই। মিতু বাবার হাত ধরে বসে আছে, কি শান্ত কি পবিত্র দেখাচ্ছে মেয়েটিকে। আজ তার মাথায় উইগ নেই। এই প্রথম দেখলাম তার মাথার চুলগুলো ছেলেদের মতো ছোট ছোট করে কাটা। ছোট চুলের জন্য মিতুর চেহারায় কিশোর কিশোর ভাব চলে এসেছে। সে পূর্ণ দৃষ্টিতেই আমাকে দেখল, কোমল গলায় বলল, বাবা, হিমু এসেছেন, তাকাও, তাকিয়ে দেখো। ইয়াকুব সাহেব অনেক কষ্টে তাকালেন, অস্পষ্ট গলায় বললেন, এনেছ? জি স্যার। তুমি নিশ্চিত যাকে এনেছ সে কোনো পাপ করেনি? জি, নিশ্চিত। কোথায় সে? গাড়িতে বসে আছে। গাড়িতে কেন? নিয়ে আসো। নিয়ে আসা যাবে না। নিয়ে আসার আগে আপনার সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশনস সেটেল করতে হবে। ইয়াকুব সাহেব অবাক হয়ে বললেন, কিসের কথা বলছো? আমি শান্ত স্বরে বললাম, স্যার, ব্যাপারটা হচ্ছে কি, পবিত্র রক্ত যে পাত্রে ধারণ করবেন সেই পাত্রটাও পবিত্র হতে হবে, নয়তো এই রক্ত কাজ করবে না। আমাকে কি করতে হবে? আপনি আমি কিছুক্ষণ চুপচাপ থেকে বললাম, এই জীবনে আপনি যা কিছু সঞ্চয় করেছেন, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, সব দান করে নিঃস্ব হয়ে যেতে হবে। পৃথিবীতে আসার সময় যেমন নিঃস্ব অবস্থায় এসেছিলেন, ঠিক সেরকম নিঃস্ব হবার পরেই পবিত্র রক্ত আপনার শরীরে কাজ করবে, তার আগে নয়। এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি। স্যার, আপনাকে চিন্তা করার সময় দিচ্ছি। আজ সারা রাত ভাবুন। যদি মনে করেন হ্যাঁ, রক্ত আপনি নিবেন, তাহলে উকিল ব্যারিস্টার ডেকে দলিল তৈরি করে আমাকে খবর দিবে। আমি জয়দেবপুরে আপনার ডাকের জন্য অপেক্ষা করব। আমি ঠিকানা দিয়ে যাচ্ছি। ইয়াকুব সাহেব স্থির চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাকে অভয় দেওয়ার মতো করে হাসলাম। শান্ত স্বরে বললাম, আপনার জন্য কঠিন কাজটা করা হয়েছে, পবিত্র মানুষ জোগাড় হয়েছে। আমার ধারণা বাকি কাজটা খুব সহজ। ইয়াকুব সাহেব এখনো আগের ভঙ্গিতে তাকিয়ে আছে। তার চোখের পলক পড়ছে না, অবিকল পলকহীন পাখিদের চোখ। স্যার, আমি তাহলে এখন যাই। ইয়াকুব সাহেব কিছু বললেন না। মনে হচ্ছে তার চিন্তার শক্তি নষ্ট হয়ে গেছে। মিতু বলল, আপনি যাবেন না, আপনি এখানে অপেক্ষা করবেন, আমি উকিল আনাচ্ছি, দলিল তৈরি হবে। ইয়াকুব সাহেব বললেন, না, দরকার নেই। মিতু বলল, তুমি চুপ করে থাকো বাবা, যে খেলা তুমি শুরু করেছ তোমাকেই তা শেষ করতে হবে। পবিত্র রক্তের ক্ষমতা আমি পরীক্ষা করব। না মিতু, না, আমি সব কিছু বিলিয়ে দিব, এটা কোনো কথা? আমার জন্য তুমি কিছু চিন্তা করবে না। এই পৃথিবীতে আমার কোনো কিছুই চাওয়ার নেই। ডাক্তার সাহেব, আপনারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন না, ব্লাড ট্রান্সফারের ব্যবস্থা করুন। গাড়ি ছুটে চলেছে। বাইরে বেশ ঠান্ডা। রূপা জানালা খুলে রেখেছে। হু করে গাড়িতে ঠান্ডা হাওয়া ঢুকছে। রূপা গাড়ির জানালায় মুখ রেখে তাকিয়ে আছে বাইরের দিকে। আমার ক্ষীণ সন্দেহ হলো সে বোধহয় কাঁদছে। আমি বললাম, রূপা, তুমি কি কাঁদছো নাকি? রূপা বলল, হ্যাঁ। কাঁদছো কেন? রূপা ফুবাতে ফুবাতে বলল, জানি না কেন কাঁদছি। গাড়ির জানালার ফাঁক দিয়ে এক টুকরা জ্যোৎস্না এসে পড়েছে রূপার কোলে। মনে হচ্ছে শাড়ির আঁচলে জ্যোৎস্না বেঁধে রূপা যেন অনেক দূরের কোনো দেশে যাচ্ছে। এই সময় আমার মধ্যে এক ধরনের বিভ্রম তৈরি হলো। আমার মনে হলো রূপা নয়, আমার পাশে মিতু বসে আছে। রূপা কাঁদছে না, কাঁদছে মিতু। জ্যোৎস্নার এ হলো সমস্যা, শুধু বিভ্রম তৈরি করে। কিংবা কে জানে, এটা হয়তো বিভ্রম নয়, এটাই সত্যি। পৃথিবীর সব নারীই রূপা এবং সব পুরুষই হিম।
আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস পারাপার পর্ব ৬ এবং এটি ছিল শেষ পর্ব। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।